দেখে নেব খেলার সময় শিরোনাম। পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাসে ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ, বললেন মিরাজ। সমর্থকদের প্রত্যাশাকে চাপ নয়, দেখেন ভালো খেলার অনুপ্রেরণা হিসেবে। চেন্নাইয়ের উইকেটে স্পিনাররাই সর্বে সর্বা। ঘূর্ণি ফাঁদে অশ্বিন জাদেজাকে সামলানোই টাইগারদের মূল পরীক্ষা। প্রথম টেস্টে হাত ঘোরাতে তৈরি হচ্ছেন সাকিব, মিরাজও। ইংলিশ কাউন্টিতে সারের হয়ে অভিষেক রাঙালেন সাকিব। টাইগার অলরাউন্ডারের 4 উইকেটে 317 রানে অল আউট সমারসেট। যুক্তরাষ্ট্রের লিগে ডেট্রয়েট ফ্যালকনসে খেলবেন মাশরাফি। ভুটান ব্যর্থতার জন্য ফুটবলারদের কমিটমেন্টের অভাবই দায়ী, মত এমিলির। ঘুরে দাঁড়াতে বয়সভিত্তিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ক্লাব কাঠামোতে পরিবর্তনের তাগিদ। এবং কোনো আলোচনা ছাড়া লিগ ও ফেডারেশন কাপের সূচি বাফুফে চূড়ান্ত করায় বিপাকে ঘরোয়া লিগের ক্লাবগুলো। ফেডারেশনের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। পাকিস্তান সফরের অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষেও ফাইট করতে চায় বাংলাদেশ। ফলাফল নিয়ে না ভেবে ঠিক রাখতে চায় নিজেদের ভালো খেলার ধারাবাহিকতা। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে এই মন্তব্য করেছেন মেহেদী হাসান মিরাজ। এতদিন এক সাকিবের ওপরই প্রত্যাশার চাপ থাকতো আকাশসম, কিছুদিন যাবৎ যা ভর করেছে মিরাজের উপর। যদিও এই প্রত্যাশাকে এখন আর চাপ মনে করেন না অলরাউন্ডার, বরং জানিয়েছেন এটাই তার ভালো খেলার অনুপ্রেরণা। বিকেল তখন 4:30। ঢাকার ভারতীয় ভিসা সেন্টার থেকে একে একে বের হয়ে যাচ্ছেন ক্রিকেটার এবং বিসিবি অফিসিয়ালরা। ভারতে আপাতত জরুরি ভিসা ছাড়া অন্য সব সেবা বন্ধ থাকায় তুলনামূলক ভিড় কম সেন্টারে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ঢুকলেন তাসকিন। দুবাই থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন গতকাল, এসেই এবার ভারত সফরের দৌড়ঝাঁপ শুরু। তবে এই চিত্রটা তো দিনের শেষ ভাগের। এর আগে সকালে মিরপুরে চলে ক্রিকেটারদের ভারত সফরের অনুশীলন পর্ব, যেখানে সেন্টার উইকেট, ইনডোর, একাডেমি মিলিয়ে নিজেদের ঝালিয়ে নেন টেস্ট আর টি-20 দলের সদস্যরা। তবে এর মাঝে একটু আলাদা ছিলেন মেহেদী হাসান মিরাজ। নেটে বোলিং করে বিপদে ফেলেন একের পর এক ব্যাটারকে। ব্যাটিংয়ে নেমেও বোলারদের তুলোধুনো করেন সাবলীল ভঙ্গিমায়। পাকিস্তানের পর ভারতেও এই অলরাউন্ডার সত্তাকে জিইয়ে রাখতে চান মিরাজ। একটা টিমে যদি দুইটা অলরাউন্ডার খেলে, এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে। আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে, প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওইরকম পায়নি, আমি বলার হিসাবেই খেলেছি, বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি, খুব ভালো লাগছে। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, আর এটা আপনি 1-2 বছরে সম্ভব না, এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে। যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো। পাকিস্তানে যা সহজে এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতের বিপক্ষে তা এত সহজ হবে না। তবে উইকেটের চরিত্র যদি ভালো থাকে, নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী মিরাজ জানালেন খেলতে হবে ফলাফলের চিন্তা ছাড়া। অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম, ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান, এবং ওদের যে উইকেটটা থাকে, বাট এর আগে আমরা খেলেছি, ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে। আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে, এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি, যেভাবে খেলছি, এভাবে যদি থাকি, রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি, এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে। বাংলাদেশের ভারত সফরের অতীত ইতিহাস ভালো না, টেস্টে নেই কোনো সুখস্মৃতি। যদিও মিরাজের সোজা কথা, সে তো ভালো ছিল না পাকিস্তানেও। প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং, এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে, বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি, সবাই যে ফর্মে আছে, সবাই যদি এইভাবে খেলতে থাকে, অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। সব ফরম্যাট মিলিয়ে চেন্নাইয়ে মাত্র 2টো ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচগুলোর অভিজ্ঞতাও ভালো নয় টাইগারদের। আর এবারও ভারত সফরের প্রথম টেস্টে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। স্পিন বিষ ছড়াতে প্রস্তুত অশ্বিন জাদেজারা। অন্যদিকে এম.এ. চিদম্বরম স্টেডিয়ামের 22 গজে টাইগারদের বোলিং আক্রমণের গুরুদায়িত্ব থাকবে সাকিব, মিরাজ, তাইজুলদের কাঁধে। আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলা মুস্তাফিজের কাছ থেকে চিদম্বরমের এই পিচ সম্পর্কে ধারণা নিতে পারেন সতীর্থরা।
এবারের সফরে প্রথম টেস্ট চেন্নাইয়ে। চিপকের এই এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে দুটি ওয়ানডে ছাড়া আর কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই টাইগারদের। 1998 সালে ত্রিদেশীয় সিরিজে কেনিয়া ও 2023 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচেই সঙ্গী হয়েছিল হারের তিক্ততা। পাকিস্তান থেকে সুখস্মৃতি নিয়ে ফেরা দলটাকে চেন্নাই যে সাদরে আমন্ত্রণ জানাবে না সেটা বলাই যায়। ইতিহাস বলে ভয়ঙ্কর স্পিন ফাঁদ অপেক্ষা করছে চিদম্বরমের উইকেটে। এই ভেন্যুতে স্পিনাররাই সর্বেসর্বা। 3 ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষ 15 জনের 13 জনই স্পিনার, যার মধ্যে আছেন ভারতের বর্তমান দলের 2 সদস্য রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। চেন্নাইয়ে সাদা পোশাকে 4 ম্যাচে অশ্বিনের শিকার 30 উইকেট, আর জাদেজা 2 ম্যাচে নিয়েছেন 15টি। বাংলাদেশের বিপক্ষেও এই স্পিন ডুও যে ইন্ডিয়ার মূল অস্ত্র হবে তা নিশ্চিত। পাকিস্তান সফরে টাইগার পেসারদের পারফরম্যান্স নজর কেড়েছে গোটা বিশ্বের। তবে রাওয়ালপিন্ডির মতো চেন্নাইয়ে সুবিধা পাবেন না তাসকিন, শরীফুল হাসান, নাহিদরা। উইকেট বিবেচনায় বোলিং আক্রমণেও থাকবে স্পিনারদের আধিক্য। 2 পেসার আর 3 স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সহায়ক উইকেট না হলেও সাকিব, মিরাজরা বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চেন্নাইয়ে তাদের ওপরই থাকবে স্পটলাইট, সঙ্গে দেখা যেতে পারে তাইজুল কিংবা নাইমকেও। ধোনি চেন্নাই সুপার কিংসে খেলার সুবাদে এম.এ. চিদম্বরম আইপিএলে মুস্তাফিজের হোম ভেন্যু। সবশেষ আসরে সেখানে বেশ কিছু ম্যাচে তার কাটারের জাদু দেখেছেন দর্শকরা। এবার ভারত সফরের আগে ফিজের কাছ থেকে পরামর্শ চাইবেন সতীর্থরা, তা ধারণা করাই যায়। শুধু বোলাররাই নন, ব্যাটসম্যানরাও চাইবেন যতটা সম্ভব তথ্য নিতে। পাকিস্তানে এক ধরনের পিচে খেলেছেন মুশফিক, লিটন, মুমিনুলরা, আর ভারতে প্রথম পরীক্ষাটা একেবারে ভিন্ন চরিত্রের এক পিচে। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশকে ভয় নয় সমীহ করেই প্রথম টেস্টের জন্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত। টাইগার স্পিনারদের সামলাতে টিম ইন্ডিয়ার অনুশীলনে উড়িয়ে নেওয়া হয়েছে রাইট আর্ম অফ ব্রেক বোলার হিমাংশু সিংকে। এই সিরিজ দিয়ে সাদা পোশাকে ফেরা ঋষভ পন্থ আবারও নিজেকে মেলে ধরতে চান আন্তর্জাতিক সার্কিটে। ব্যাটিং উন্নতির জন্য রাহুল দ্রাবিড় নয়, আলাদা কৃতিত্ব দিয়েছেন রবি শাস্ত্রীকে। মোটে 2টো ম্যাচ, আর তাতেই টেস্ট ক্রিকেটের সব হিসেব নিকেশ বদলে দিয়েছে টাইগাররা। পাকিস্তানকে ধবল ধোলাইয়ের পর বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ভারত। টিম ইন্ডিয়ার প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডই যেন তারই প্রমাণ। কোনো বিশ্রাম নয়, পূর্ণ শক্তির 16 সদস্যের দলে অভিজ্ঞদের সঙ্গে আছে দুলীপ ট্রফিতে পারফর্ম করারাই। 19 সেপ্টেম্বরের চেন্নাই টেস্টকে সামনে রেখে গোটা দল নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে ভারতীয়দের অনুশীলন। 6 তারিখ থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। তবে সেখানে এমন একজন আছেন যিনি টিম ইন্ডিয়ার মূল দলের সদস্যই নন। হিমাংশু সিং, উচ্চতা 6 ফিট 4 ইঞ্চি, বয়স ছুঁয়েছে 21। মুম্বাইয়ের এই রাইট আর্ম অফ ব্রেক স্পিনার একটানা বোলিং করেছেন রোহিত, জয়সওয়ালদের। বরাবরই চিপকের চিদম্বরম স্টেডিয়ামের উইকেট থেকে বাড়তি সাহায্য পেয়ে থাকেন বোলাররা, আলাদা করে বললে স্পিনাররা। প্রথম টেস্টের জন্য ভারতীয় দলে আছেন 4 স্পিনার: রবিচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। অন্যদিকে টাইগার স্কোয়াডেও থাকবেন 4 স্পেশালিস্ট স্পিনার: সাকিব, মিরাজের সঙ্গে তাইজুল আর নাইম। মূলত বাংলাদেশি স্পিনারদের সামলাতেই হিমাংশু সিংকে অনুশীলনে ডেকেছে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট। বোলিং অ্যাকশনও তার অশ্বিনের কাছাকাছি। সব মিলিয়ে অজিত আগারকার এবং তার সহ নির্বাচকরা মুগ্ধ হিমাংশু সিংয়ের বোলিংয়ে। এই সিরিজ দিয়ে আবারও নতুন শুরুর অপেক্ষায় আরও একজন, টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। বছর 2 আগে বাংলাদেশের বিপক্ষে যিনি খেলেছিলেন টেস্টের শেষ ম্যাচ, এরপর দুর্ঘটনার দরুন ছিটকে পড়েন স্কোয়াড থেকে। রঙিন পোশাকে আগেই আন্তর্জাতিক সার্কিটে প্রত্যাবর্তন করা ঋষভ কথা বলেছেন বাংলাদেশ সিরিজ নিয়েও। নিজের টেকনিকে উন্নতি আনতে রাহুল দ্রাবিড় নয়, কৃতিত্ব দিয়েছেন সাবেক কোচ রবি শাস্ত্রীকে। বাংলাদেশ সিরিজ আমাদের জন্য সহজ হবে না, আমার জন্য তো একেবারেই না। যদি টেকনিকে পরিবর্তনের কথা বলেন, রবি শাস্ত্রী খেলার ক্ষেত্রে আমায় পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। একটা সময় ছিল যখন আমি বারবার অফ স্পিনারদের বলে আউট হচ্ছিলাম। এরপর তিনি অফ স্পিনারদের সামলানোর একটা পথ বের করেছিলেন। 2টো টেস্ট খেলতে আগামী 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা। মাহবুব রিমন, সময় সংবাদ। ক্রিকেটের আরও খবর। আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। সাবেক এই অধিনায়ককে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র টি10 মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস। একই দলের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাকও।
গেল এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। এরপর থেকে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে আছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর লোকচক্ষুর আড়ালে চলে যান ম্যাশ। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নীরব ভূমিকা নিয়ে তাকে পড়তে হয়েছিল সমালোচনায়। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন ম্যাশ। তবে রাজনৈতিক ব্যস্ততা ও ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথে দল থেকে সরে দাঁড়ান তিনি। সেই সিলেট স্ট্রাইকার্সের মালিকানাধীন যুক্তরাষ্ট্র টি10 মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনসের হয়ে দীর্ঘ সময় পর আবারও ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাশরাফি। প্লেয়ার ড্রাফট থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। একই দলে খেলবেন ম্যাশের বন্ধু ও বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তাকে সরাসরি কিনেছে ডেট্রয়েট ফ্যালকনস। এছাড়া দলটিতে আছেন অস্ট্রেলিয়ার টি20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের রায়াত এমরিত, দীনেশ রামদিন, আছেন দুই শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও অ্যাঞ্জেলো পেরেরা। মাশরাফি রাজ্জাক ছাড়াও যুক্তরাষ্ট্র টি10 মাস্টার্স লিগে দল পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, আরিফুল হক, ইলিয়াস সানি, আলামিন সহ অনেক ক্রিকেটার। টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হতে যাচ্ছে 8 নভেম্বর, শেষ হবে 17 নভেম্বর। এবারের আসরে খেলছে মোট 6টি দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এবারে জানাবো দেশের ফুটবল প্রসঙ্গ। ভুটানের বিপক্ষে ব্যর্থ মিশন শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। সিরিজ 1-1 ড্র করলেও শেষ ম্যাচে ফুটবলারদের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ হাভিয়ের ক্যাব্রেরা। ভুটান ব্যর্থতার সুযোগ নষ্ট করার পুরানো সেই অজুহাত দাঁড় করিয়েছেন ফুটবলাররা। সামনের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। দেশের বাইরে থেকে খেলে এসে বিমানবন্দরে শেষ কবে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল তা কে জানে। সম্প্রতি যে মানের ফুটবল খেলছে, সংবর্ধনা তো দূরের কথা, মুখ লুকিয়ে বিমানবন্দর ছাড়লেই যেন বাঁচেন ফুটবলাররা। ভুটান মিশন শেষে পরিস্থিতি এমন না হলেও খেলোয়াড়রা যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছেন তা অস্বীকার করার উপায় নেই। ভুটানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামলেই আলোচনায় আসে 2016 ট্র্যাজেডি। এবার এমন কোনো কঠিন পরীক্ষা না থাকলেও সিরিজ জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরতে পারেনি লাল সবুজ, বরং আছে বাজে পারফরমেন্সের সমালোচনা। আর তাই চেষ্টা করলেও হতাশা লুকাতে পারেননি হেড কোচ হাভিয়ের ক্যাব্রেরা। Disappointing with the second result, the chance to opportunity to prepare well for the first game. We had quite decent performance in the first game. We knew that it could happen, no? That Bhutan would come more aggressive and playing away. We knew that we could lose some points, and but we were quite excited about getting a second win. It wasn't possible. We were about to reach a draw, which would have been also. মিশনে গিয়ে বারবারই একই অজুহাত দাঁড় করান ফুটবলাররা। এবারও হয়নি তার ব্যতিক্রম, বরং ভুটানে নতুন করে জুড়ে দিয়েছিলেন কন্ডিশনের অজুহাত। কিন্তু পেশাদার ফুটবলারদের যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়, সেই বিষয়টি যে তারা ভুলেই যান। আমি মনে করি যে এটা আমাদেরই ফল্ট। আমরা ভুটানের সাথে হেরেছি, এটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু আমরা ট্রাই করেছি, আমরা সুযোগ পেয়েছি, সেগুলো আমরা আর কি গোল করতে পারি নাই। 2-3টা চান্স পেয়েছি, কিন্তু সেগুলো যদি আমরা গোল করতে পারতাম তাহলে আমরা ম্যাচটা অন্যরকম হতো, আমাদের ফরে ম্যাচটা চলে আসতো। ডেফিনেটলি আমরা এটা বলতেই পারি যে আমরা যদি গোল করতাম তাহলে হয়তো আমরা এই ম্যাচটা হারতাম। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে 1-0 ব্যবধানে বাংলাদেশ জয় পেলেও ফুটবলারদের পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ। পরের ম্যাচে যার খেসারত গুণে লাল সবুজ হারের মধ্য দিয়ে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে এমন বাজে পারফরমেন্সের জন্য দলের প্রতি ফুটবলারদের নিবেদনের অভাবকেই দায়ী করেছেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান মিলি। আন্তর্জাতিক মঞ্চে এবছর মাত্র 1 জয় পাওয়াকে অশনি সংকেত হিসেবে দেখছেন তিনি। ধারাবাহিক ব্যর্থতা ঘোচাতে বয়সভিত্তিক সাফে ভালো করা ফুটবলারদের উচ্চতর প্রশিক্ষণে গুরুত্ব দেওয়ার পরামর্শ এমিলির। সেই সঙ্গে বাফুফেকে ঘরোয়া লিগের ক্লাব কাঠামোতে পরিবর্তন আনার পাশাপাশি তৃণমূলেও মনোযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। 10 মার্চ সৌদি আরবে প্রথম অনানুষ্ঠানিক ম্যাচে সুদানের মুখোমুখি হয়েছিল লাল সবুজ। গোল শূন্য ড্র দিয়ে শুরু হয় নতুন বছর। 4 দিন পর আরও একটি ম্যাচে একই প্রতিপক্ষের কাছে 3-0 গোলে হারে জামাল ভুঁইয়ারা। সৌদি আরবে প্রস্তুতি শেষে কুয়েতে 21 মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিনের কাছে 5-0 গোলে বিধ্বস্ত হওয়ার তিক্ত স্মৃতি ভুলে যেতে চাইবেন দেশের ফুটবল সমর্থকরা।
এরপর ফিরতি ম্যাচে ফিলিস্তিন, অস্ট্রেলিয়া ও লেবাননে ভরাডুবি দিয়ে শেষ হয় বিশ্বকাপ বাছাই। বছরের প্রথম জয়টা আসে ভুটানের বিপক্ষে 1-0 গোলে। তবে পরের ম্যাচেই হয় ছন্দপতন। ফুটবলারদের ধারাবাহিক ব্যর্থতার জন্য দলের প্রতি তাদের নিবেদনের ঘাটতিকে দায়ী করেছেন সাবেকরা। বাংলাদেশ পজিটিভ কোনো ফুটবলই খেলেনি এই ম্যাচটাতে, কোনো অ্যাটাক করতে পারেনি, কোনো বল পজিশন ছিল না, কোনো ইন্টেন্সিটি ছিল না, খেলার ভিতরে কোনো গোছানো কোনো কিছুই দেখিনি। প্লেয়ারদের কমিটমেন্টের অভাব ছিল। প্লেয়াররা আসলে কি ধরনের ম্যাচ খেলেছে, কি ধরনের খেলতে চেয়েছে, কোনো অ্যাটিটিউড আসলে আমি বুঝতে পারিনি। তো ওভারঅল আমার কাছে পরিষ্কার মনে হয়েছে যে প্লেয়ারদের আসলে এই দুইটা ম্যাচে কোনো কমিটমেন্টই ছিল না। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতা ঘোচাতে বয়সভিত্তিক ফুটবলে গুরুত্ব দেওয়ার তাগিদ সাবেকদের। অনূর্ধ্ব 20 সাফে ভালো করারদের নিয়ে পরিকল্পনার পাশাপাশি তৃণমূল ও লীগের মান উন্নয়নেও পরামর্শ দিয়েছেন এমিলি। গ্রাসরুট লেভেল আমাদের এস ভিত্তিক দলগুলিতে কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে। আমাদের আন্ডার-20 যে সাবজেক্ট আসে সেখানে কিন্তু অনেক ট্যালেন্ট প্লেয়ার রয়েছে। এই প্লেয়ারদেরকে যদি আপনি নার্সিং করেন, এই প্লেয়ারদেরকে যদি আপনি হাই কোয়ালিটি হাই ইন্টেন্সিটি ট্রেনিং সেশন দেন, হাই ফ্যাসিলিটিস দেন, এরাই আসলে আমার কাছে মনে হয় যে একটা সময় বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যেতে হবে। বাট কি হবে, এদেরকে আপনি নার্সিং না করলে, গ্রুমিং না করলে এই প্লেয়ার আবার যখন জাতীয় দলে যাবে তখন তারা ভালো কিছুই করতে পারবে না। আমাদের প্রবলেমটা ওখানেই। আমাদের ক্লাব ফুটবল ডেভেলপ করতে হয়, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের ফুটবল, এগুলি সবসময় আমরা বলে আসি, এগুলি না করলে আসলে ভেরি ডিফিকাল্ট। জেলার ফুটবলেও উন্নয়নের তাগিদ তার। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের আরও খবর জানাবো। আগামী 8 অক্টোবর ফেডারেশন কাপ এবং 11 অক্টোবর বিপিএল এর মধ্য দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। তবে লিগে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বাফুফের এমন সিদ্ধান্তে বিপাকে ক্লাবগুলো। তারিখ পরিবর্তন করা না হলে লিগে অংশগ্রহণ করা কঠিন হবে বলে জানিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান। ইতোমধ্যেই বাফুফেকে চিঠিও দিয়েছে ক্লাবটি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তন এসেছে দেশের ফুটবলেও। অনেক ক্লাবেই লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। সময় মতো মাঠে আসর গড়ানো নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। তবে সব জট খুলতে শুরু করেছিল, কিন্তু হঠাৎ করেই বাফুফের হঠকারী সিদ্ধান্তে বেকায়দায় ক্লাবগুলো। সুষ্ঠুভাবে লিগ আয়োজনে এবারে প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী 8 দল বেশ কিছু প্রস্তাব তুলে ধরে চিঠি দেয় বাফুফেকে। আলোচনা হয় লিগ কমিটির চেয়ারম্যানের সঙ্গেও। তবে হঠাৎই নতুন মৌসুমের তারিখ নির্ধারণ করেছে ফেডারেশন। আগামী 4 অক্টোবর চ্যালেঞ্জ কাপ, 8 অক্টোবর ফেডারেশন কাপ আর 11 অক্টোবর মাঠে গড়ানোর কথা বিপিএল ফুটবল। তবে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা না করে বাফুফের এমন সিদ্ধান্তে নাখোশ দলগুলো। আমরা একটা চিঠি পাই যে ক্লাবগুলো যে আমাদেরকে 4 তারিখ থেকে এই মৌসুমটা শুরু হচ্ছে। হঠাৎ করে এটা ঘোষণা দেওয়াটা ক্লাবগুলোর সাথে আলোচনা না করে, যে এটা সবাই একটু বিস্মিত হয়েছে। চিঠি দিয়েছি যে আমরা জানতে চাচ্ছি যে আমাদের সাথে একটা যদি বসার একটা করে, তাহলে আমরা ক্লাবগুলা বসে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। বসুন্ধরা কিংস ও পুলিশ এফসি ছাড়া বাকি দলগুলো নেই অনুশীলনে। ভেন্যু জটিলতার কথা মাথায় রেখে এবার গাজীপুর ও মানিকগঞ্জে খেলা আয়োজনের পরিকল্পনা বাফুফের। তবে ফেডারেশনের হঠাৎ নেওয়া এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে চিঠি দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ফেডারেশন কাপ ও বিপিএল এর তারিখ পরিবর্তন না হলে তাদের অংশগ্রহণ নিয়ে তৈরি হতে পারে জটিলতা। কোথায় কোথায় খেলাটা হচ্ছে, কোন ভেন্যুতে খেলা হচ্ছে, সেগুলো যদি ক্লাব প্রতিনিধিগুলো দেখে আসতে পারে। যে সব জায়গায় এখন মনে করেন কুমিল্লার ওদিকে বন্যা আছে, বন্যার মধ্যে মাঠের কি অবস্থা আমরা জানি না। এখন আর্মি স্টেডিয়াম আছে, আর্মি স্টেডিয়ামের কথা শুনতেছি যে ওখানে ফরেনার গেলে নাকি খেলা যায় না, কিন্তু এর আগে তো আমরা লিগ খেলেছি ওখানে। মৌসুম শুরু হয়ে যাওয়াটা মানে হলো সব প্র্যাকটিসে থাকা। তো এই সময়ের মধ্যে তো আমার জানা নেই যে কোনো টিমগুলা প্র্যাকটিসে শুরু করেছে এক্সেপ্ট বসুন্ধরা। আমাদের এখনও ফরেন প্লেয়ার কিন্তু বাংলাদেশে এসে পৌঁছায় নাই। আমাদের পক্ষে তো সম্ভব না, ব্রাদার্সের পক্ষে আমি বলতে পারি, অন্য ক্লাবগুলো কীভাবে করবে জানি না। নতুন মৌসুমের সূচি অনুযায়ী আগামী 4 অক্টোবর চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হবে বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও অনুশীলন আর জিমে ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা। ভুটানে লিগ শেষে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাবিনা মারিয়ারা। এএফসি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা সাফে কাজে দেবে বলে মনে করছেন দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। আর কৃষ্ণা ধীরে ধীরে সেরে ওঠা দলের জন্য হতে পারে বড় স্বস্তির খবর। এবারের সাফে তাকে পাওয়া নিয়ে আশাবাদী কোচ। দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশ নারী ফুটবল দল, সেই তকমা ধরে রাখতে বড় চ্যালেঞ্জ লাল সবুজের সামনে। আগামী মাসেই সাফ মিশন, শিরোপা ধরে রাখার লক্ষ্যে মুখিয়ে সাবিনা সঞ্জিদারা।
বিগ ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন ফুটবলাররা। ভুটানের থিম্পু এফসিতে খেলে আসায় বেশ ভালো ফর্মে আছেন ঋতু, মারিয়া, সাবিনারা। যোগ দিয়েছেন অনুশীলনেও। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায় বাড়তি চাপ থাকলেও পরিচিত ভেন্যু আর কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ায় কিছুটা স্বস্তিও কাজ করছে। তবে চিন্তার কারণও আছে। সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলার তাগিদ সহকারী কোচের। 4 জন ছিল না, ভুটানে খেলতে গিয়েছিল, তো ওরা জয়েন করেছে 30 তারিখে। ফিটনেস প্র্যাকটিস চলতেছে আমাদের, তো আশা করি যে আমাদের মেয়েরা এই কয়দিনে মোটামুটি ফিটনেস আগের চেয়ে অনেক বেটার। ফেডারেশনকে বলা হয়েছে, তো এখন আপনারা জানেন যে ফেডারেশনের আর্থিকভাবে এখন মনে হয় একটু টানা যাচ্ছে, তো ওনারা চেষ্টায় আছে যে আমাদের 2টো ম্যাচ খেলার ব্যাপারে ওনারা চিন্তা করছে। গেল সাফের পরেই চীনের একাডেমিতে খেলতে গেছেন দলের অন্যতম ডিফেন্ডার আখি খাতুন। তার অভাব বেশ ভুগিয়েছে দলকে। এবার সেই অভাব পুষিয়ে নিতে নতুনদের ওপর আস্থা কোচের। সাফ শুরুর আগেই ইনজুরি থেকে কৃষ্ণা সেরে উঠলে তা হবে দলের জন্য বড় স্বস্তির খবর। আখির জায়গায় এখন আমাদের প্রান্তি খেলছে। আখি আসলে টিমের জন্য আমাদের জন্য বেটার ছিল, কেন ও ব্যাকআপ দ্য ডিফেন্ডারের যে বলগুলি থ্রু দিত ওটা তো আসলে চোখে দেখার মতো, কিন্তু ওই জায়গাটা রিফা আসছে। ও যদিও জুনিয়র, তবে ও অনেকটা আখির জায়গাটা পূর্ণ করেছে। ইন্ডিয়া থেকে ও ট্রিটমেন্ট করে আসছে, ওর নার্ভের কিছু কাজ হয়েছে, তো এখন ও প্র্যাকটিসে নামছে। আশা করি যে ও সাফে ফিট হয়ে আসবে। আগামী 17 অক্টোবর হিমালয়ের দেশে বসবে সাফের এবারের আসর। হাতে কিছুটা সময় নিয়ে নেপাল গেলে নতুনদের জন্য সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন কোচ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ইউএফএ নেশনস লিগের খবর। কিছুক্ষণ পর বিগ ম্যাচে মুখোমুখি ইউরোপের 2 পাওয়ার হাউস ফ্রান্স আর বেলজিয়াম। গেল 2 যুগে মোটে একবারই ফরাসিদের হারানো রেড ডেভিলদের সামনে সেই ম্লান পরিসংখ্যান সমৃদ্ধ করার সুযোগ। লিওনের মাঠ গ্রুপামা স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1:15টায়। একই সময় নেশনস লিগের গেল 2 বারের সেমিফাইনালিস্ট ইতালির প্রতিপক্ষ ইসরায়েল। ফিফা র্যাঙ্কিংয়ে ইউরোপের শীর্ষ দল, অথচ সবশেষ 5 ম্যাচে মোটে 2টা জয়। ফ্রান্সের হয়ে 1 যুগের কোচিং ক্যারিয়ারে এর চাইতে কঠিন সময় হয়তো পার করেনি দিদিয়ের দেশাম। অনুশীলনে স্তাদে গ্রুপ পায় দলের সেরা তারকা এমবাপ্পের মুখে চওড়া হাসি, হয়তো ভেতরে অস্বস্তি। ক্লাব পাল্টে রীতিমতো ফর্মের কাটতি। চলতি বছর ব্লুজ জার্সিতে মোটে 2 গোল। সবশেষ ইতালি ম্যাচ চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ফরাসিদের ভঙ্গুর রক্ষণ। বেলজিয়ামের বিপক্ষে এই স্লটেও অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। একাদশ নিয়েও তাই কঠিন সিদ্ধান্তই নিচ্ছেন দেশাম। রাবিয়ট, বেঞ্জামিন প্যাভার্ট, মার্কাস থুরাম, কুলুমোয়ানি সবার জায়গাই হচ্ছে সাইড বেঞ্চে। নিজের অভিষেক ম্যাচেই কোচের গুড বুকে জায়গা করে নিয়েছেন বায়ার্ন উইঙ্গার মিকেল ওলিস। থাকছেন এ ম্যাচেও স্টার্টিং লাইন আপেই। এমবাপ্পে আমাদের অন্যতম সেরা তারকা। দলের জন্য এত বছর সে কি করেছে তা আমরা জানি। দল একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তবে দ্রুতই আমরা ফিরব, হয়তো এই ম্যাচ দিয়েই। তবে প্রতিপক্ষ হিসেবে বেলজিয়াম কখনোই আপনাকে স্বস্তি দিবে না, সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছি। অন্যদিকে স্বস্তি নেই বেলজিয়াম শিবিরেও। একে তো ফরাসিদের বিপক্ষে ম্লান ফর্মের ইতিহাস, সঙ্গে যোগ হয়েছে সাসপেনশন আর ইনজুরি। ব্যক্তিগত কারণে রেড ডেভিলস স্কোয়াড থেকে নাম সরিয়ে নিয়েছেন থিবো কোর্তোয়া। তার পরিবর্তে এ ম্যাচও গোলবারের নিচে থাকবেন কোয়েল ক্যাস্তিলস। দেশটির অল টাইম টপ স্কোরার রোমেলো লুকাকু মিস করবেন এই ম্যাচ। অন্যদিকে বুদাপেস্টের বুজিক অ্যারেনায় হোম ম্যাচেও ইতালির বিপক্ষে ইসরায়েল পাবে অ্যাওয়ের স্বাদ। নিরপরাধ ফিলিস্তিনের উপর বর্বর গণহত্যায় প্রচ্ছন্ন হুমকি আছে গোটা ইসরায়েল দলের ওপর। সঙ্গে যোগ হবে ডিমার্কো ফ্রেত্তেওসি, রাজ পাদুরির সাঁড়াশি আক্রমণ। আগের ম্যাচে ফরাসি বিপ্লবকে লজ্জায় পরিণত করা আজ্জুরি শিবির এ ম্যাচেও মাঠে নামতে পারে 3-5-1-1 ফরমেশনে। আরও এক দফা মাত্তেও রেতেগি, লরেঞ্জো পেলেগ্রিনির ওপরই ভরসা রাখছেন লুসিয়ানো স্পেলেত্তি। তাই তো সব মিলিয়ে ইতালি ইসরায়েল ম্যাচ হতে পারে এক পেশেই। মাহবুব রিমন, সময় সংবাদ। রেকর্ড 1000 গোল পূরণের যাত্রা শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলের পর নিজের লক্ষ্য থেকে মাত্র 99 গোল দূরে আছেন এই পর্তুগিজ সুপারস্টার। 30-এর পর থেকে যে হারে গোল করছেন তাতে গোলের গতি অব্যাহত থাকলে সামনের মৌসুম শেষেই 1000 গোল পূরণ করবেন রোনালদো। লিসবনের ওই ছোট্ট ছেলেটা পর্তুগাল ছেড়ে ইংল্যান্ড শাসন করেছেন গোটা ইউরোপ।
পারেননি কেবল একটা জিনিসই, হাল ছেড়ে দিতে। তাই তো ৩৯ পেরিয়ে যাওয়া CR7 এখনো মুগ্ধতা ছড়ান ফুটবল পায়ে। পেশাদার ফুটবল বেশ কঠিন। ৩০-এর পরেই গ্রাফটা হয়ে যায় নিম্নমুখী। ৩৫ পেরোলে তো শুরু হয়ে যায় অবসরের পরিকল্পনাও। সেখানে রোনালদো একেবারেই অনন্য। ৩০-এর পর থেকে যেন প্রতিদিনই হচ্ছেন আরো পরিণত। লক্ষ্য এবার ১,০০০ গোল। গভীর ঘুমেও হয়তো এমন স্বপ্ন দেখার দুঃসাহস দেখান না বাকিরা। এটা এমন এক মাইল ফলক যা আমি স্পর্শ করতে চাই। এটা এমন কিছু নয় যা আপনি প্রতিদিন অর্জনের সুযোগ পাবেন। কেবল আমি এবং আমার আশেপাশের মানুষরা জানে ফর্ম ধরে রাখতে এবং শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখতে আমি কি করি। ইউরোর পর থেকে আমি এটা প্রমাণ করতে চাচ্ছি যে এই দলটা ভালো খেলতে পারে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৯০০ গোল পূরণ করার আগেই জানিয়েছিলেন দল আর কোচের পরিকল্পনাকে সম্মান করে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে চান দেশের হয়ে। স্কটল্যান্ড ম্যাচের শুরুর একাদশে জায়গা হয়নি, তবে লিসবনের মাঠে দলের ত্রাতা হয়ে আবির্ভাব করেন বেঞ্চ থেকে এসে। আর ওই গোলেই শুরু হয়ে গেল নিজের ১,০০০তম গোল পূরণের স্বপ্ন। পেশাদার ক্যারিয়ারে ৯০১, আন্তর্জাতিকে ১৩১। স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলে আন্তর্জাতিক গোল করা প্রতিপক্ষের সংখ্যা ছুঁয়েছে ৪৮-এ। আক্ষরিকভাবে হিসেব টানলে যা কিনা পৃথিবীর মোট জনসংখ্যার ২৫%। ৮০০ থেকে ৯০০ গোলে পৌঁছাতে রোনালদোর সময় লেগেছে ১,০০৮ দিন। ৩০ পেরোনো পর্তুগিজ তারকা এখন পর্যন্ত গোল করেছেন ৫১৯টি। গড় হিসেব টানলে মৌসুম প্রতি ৫৭টারও বেশি। ইনজুরি দূরে রেখে গতি ধরে রাখলে ৪১-এ পৌঁছানোর আগেই ১,০০০তম গোল পূরণ হবে এই ফুটবল গ্রেটের। ক্যারিয়ারের এই সময়ে এসে এমন রেকর্ডের প্রত্যাশা বাড়তি চাপ যোগ করার কথা। তবে নামটা যখন ক্রিস্টিয়ানো রোনালদো, তখন এসব ভার যেন কিছুই না পর্তুগিজ তারকার সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ। ব্যালন ডিওরের মনোনয়ন তালিকায় নিজের নাম না থাকায় হতাশ রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ESPN-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৩০ জনের প্রাথমিক তালিকায় তার জায়গাটা প্রাপ্য ছিল। তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য সব শিরোপায় জিততে চান এই ফরওয়ার্ড। সম্প্রতি ব্যালন ডিওরের জন্য মনোনীত ৩০ ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল, যেখানে রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন ৭ ফুটবলার। ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, দানি কারবাহাল, টনি ক্রুস, ফেদেরিকো ভালভার্দে ও অ্যান্টোনিও রুডেগার্দের সঙ্গে আছেন সদ্য যোগ দেওয়া কিলিয়ান এমবাপেও। গেল মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি, যেখানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মনোনয়ন পাওয়া ফুটবলাররা। তাদের মতোই রিয়াল মাদ্রিদের সফলতার পেছনে অবদান কম ছিল না ব্রাজিলিয়ান ইয়াংস্টার রদ্রিগোর। গেল মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে লস ব্লাঙ্কোদের হয়ে ১৭ গোল করেছেন ২৩ বছর বয়সী এই ফরওয়ার্ড। সেই সঙ্গে ৯টি অ্যাসিস্টও আছে তার নামের পাশে। তবে মনোনয়নের তালিকায় জায়গা পেতে তার এই পারফরম্যান্স যথেষ্ট মনে করেনি ব্যালন ডিওর কর্তৃপক্ষ। ব্যালনের মনোনয়ন তালিকায় জাতীয় দলের সতীর্থের জায়গা না হওয়ায় আক্ষেপ জানিয়েছিলেন নেইমার জুনিয়র। তালিকায় রদ্রিগোকে শীর্ষ ৫-এ রাখেন তিনি। এবার ESPN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যালন ডিওরের মনোনয়ন নিয়ে হতাশা প্রকাশ করেছেন রিয়াল ফরওয়ার্ড। ব্যালনের তালিকা দেখে আমার মন খারাপ হচ্ছিল। আমার এটা প্রাপ্য ছিল। ৩০ জনের তালিকায় থাকা খেলোয়াড়দের আমি ছোট করতে চাই না, কিন্তু সেখানে আমার জায়গা হতে পারত। এটা আমার জন্য বিস্ময়কর, কিন্তু এখানে আমার কিছুই করার নেই। এসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার আমি কেউ নই। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। তাতেই নিয়মিত একাদশে জায়গা হারানোর শঙ্কা পেয়ে বসে সুপার সাব খ্যাত রদ্রিগোর। তবে দুর্দান্ত পারফরম্যান্স করে কার্লো আনচেলত্তির শুরুর একাদশে ঠিকই জায়গা করে নিয়েছেন এই ফরওয়ার্ড। লেফট উইঙ্গে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করলেও দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলে থাকেন রদ্রিগো। কখনো রাইট উইঙ্গার, কখনো মিডফিল্ডার, আবার কখনো নাম্বার 9-এর ভূমিকায় দেখা যায় তাকে। তবে এসব নিয়ে নেই কোনো আক্ষেপ, বরং রিয়াল মাদ্রিদের হয়ে জিততে চান সম্ভাব্য সব শিরোপা। আমাকে প্রায় শূন্য স্থান পূরণ করতে হয়। এখানে কেউ নেই, তাহলে রদ্রিগোকে পাঠাও। ডান প্রান্তে কেউ নেই, রদ্রিগো আছে তো। দলের কেউ নাম্বার 9-কে মিস করছে, সেখানেও রদ্রিগো আছে। তবে এসব নিয়ে আমি ভাবি না, আমি দলের জন্য খেলি। আমি এরই মধ্যে মাদ্রিদের হয়ে অনেক শিরোপা জিতেছি, চলতি মৌসুমেও সব শিরোপা জিততে চাই। বর্তমানে জাতীয় দলের ক্যাম্পে আছেন রদ্রিগো। তার একমাত্র গোলেই ইকুয়েডরকে হারিয়েছে ব্রাজিল। পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। সেখানেও ভালো কিছু করার প্রত্যাশা এই স্ট্রাইকারের।
ফাহিম ইসলাম, সময় সংবাদ। কলম্বিয়ার বিপক্ষে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসির সার্ভিস মিস করবে আর্জেন্টিনা। দলে অনেক ভালো ফুটবলার থাকলেও মেসির ফাইনাল টাচ অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। প্রতিপক্ষ শক্তিশালী, তবে সেটা নিয়ে না ভেবে নিজেদের গেম প্ল্যানে পূর্ণ মনোযোগ রাখতে চায় আর্জেন্টিনা। প্রায় মাস দুয়েকের ব্যবধানে আবারও কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালের জায়গায় এবার ল্যাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই। মঞ্চ বদলেছে, কিন্তু প্রতিপক্ষ নিয়ে ভাবনা আছে পুরনো জায়গাতেই। সেটা কলম্বিয়ার শারীরিক শক্তি নির্ভর ফুটবল কৌশল। কলম্বিয়ার এই কৌশলের বলি হয়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি ইন্টার মায়ামির হয়ে ফিরবেন তিনি। আর্জেন্টিনা তাকে মিস করছে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে। কলম্বিয়ায় পা রেখে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে না পাওয়ার আক্ষেপ ঝরেছে লিওনেল স্ক্যালোনির কণ্ঠে। এটা আসলেই অসম্ভব যে লিওনেল মেসির ওপর আপনার নির্ভরতা থাকবে না, সে দলের হয়ে খেলুক না কেন। আমাদের দুর্দান্ত একজন ফুটবলার আছে, সুতরাং এটা খুবই যৌক্তিক। তবে ভালো বিষয় হচ্ছে আমাদের দলে যারা খেলছে তাদের নিয়ে দারুণ একটা পরিকল্পনা করা যায় এবং মাঠে তার বাস্তবায়ন ঘটাতে পারে। আমাদের সব ফুটবলার একই মানের, যার সুবিধা আমরা পাই। তবে এটা সত্যি, মেসি যখন মাঠে না থাকে কোথায় যেন একটা ঘাটতি থাকে, ঠিক যেমন কোনো চিত্রকর্মে তুলির শেষ আঁচড় দিতে না পারা। মেসি না থাকলেও দুর্দান্ত চলছে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই। চিলিকে ঘরের মাঠে রীতিমতো উড়িয়ে দিয়েছেন দিবালা, আলভারেজ, ম্যাকঅ্যালিস্টাররা। মেসি পরবর্তী যুগে তাকে ছাড়া কেমন করবে আলবিসেলেস্তে, তার একটা পরীক্ষাও হয়ে যাচ্ছে। তবে টিম ম্যানেজমেন্ট আপাতত দৃষ্টি রাখছে কলম্বিয়া ম্যাচ কেন্দ্র করেই। প্রতিপক্ষ নিয়ে আমাদের সবসময় একটা পরিকল্পনা থাকে। তাদের দল বিশ্লেষণ করে আমরা গেম প্ল্যান সেট করার চেষ্টা করি। তবে আমরা কিন্তু আমাদের খেলার ধরন বদলাই না। এটা সত্য, অনেক সময় আমাদের খেলোয়াড়দের পজিশন বদলাতে হয়। এটা আমাদের রক্ষণের একটা কৌশল। বিশেষ করে আমরা যখন সেট পিস নিয়ে কাজ করি তখন এমনটা হয়। সেট পিসে কলম্বিয়া বেশ শক্তিশালী এবং এটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কলম্বিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা দলে আছে ইনজুরি সমস্যা। পায়ের গোড়ালিতে চোট থাকায় খেলতে পারবেন না নিকো গঞ্জালেস। এছাড়াও হালকা সমস্যা আছে গেল ম্যাচের স্কোরার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাসে ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ, বললেন মিরাজ। সমর্থকদের প্রত্যাশাকে চাপ নয়, দেখেন ভালো খেলার অনুপ্রেরণা হিসেবে। ইংলিশ কাউন্টিতে সারের হয়ে অভিষেক রাঙালেন সাকিব। টাইগার অলরাউন্ডারের 4 উইকেটে 317 রানে অল আউট সমারসেট। যুক্তরাষ্ট্রের লিগে ডেট্রয়েট ফ্যালকনসে খেলবেন মাশরাফি। এবং ভুটান ব্যর্থতার জন্য ফুটবলারদের কমিটমেন্টের অভাবই দায়ী, মত এমিলির। ঘুরে দাঁড়াতে বয়সভিত্তিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ক্লাব কাঠামোতে পরিবর্তনের তাগিদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।